বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না। পৃথিবীর ইতিহাসে বহু বিপ্লব হয়েছে, আমরা জানি, আপনারা আমার চেয়েও ভালো জানেন। কিন্তু 5ই আগস্টের যে পরিবর্তন, এটা ছিল ইউনিক। নানা বিপ্লবের সংগঠিত শক্তি একজন জনপ্রিয় নেতৃত্বের অধীনে স্বৈরাচারের পতন ঘটিয়েছে, আন্দোলন করেছিল। কিন্তু এইবার আন্দোলনটা ছিল কোনো সেন্ট্রাল কোনো ফিগার ছিল না। জনগণ সেখানে টুক আপ দি লিডারশিপ বাই দেমসেলভস। ইভেন যতটুকু নেটওয়ার্ক ছিল সেখানেও খুব বেশি যে একটা সেন্ট্রাল কমিউনিকেশন ছিল তাও নয়। মানুষ নিজ উদ্যোগে বেরিয়ে গিয়েছিল। মা তার শিশুকে নিয়ে বেরিয়েছে, ছেলে চলে গেছে, বাসা থেকে যে ছেলের রুম খালি, মা আবার দৌড়ায় রাস্তায় চলে গেছে ছেলের সাথে। এরকমই তো চিত্র ছিল এখানে, এবং সাংঘাতিক ধরনের একটা পার্টিসিপেটরি আন্দোলন বা সংগ্রাম ছিল এইবার। আর আরেকটা পিকুলিয়ার দিক ছিল যেটা ইগনোরড, অনেকটা আমাদের লোকেরা অনেকটা ইগনোর করছে, ইতিহাসও করছে, বুদ্ধিজীবীরা করছে, সাংবাদিকেরও করছে, যে আমরা এটাকে এলিট শ্রেণী বা ছাত্র জনতার আন্দোলন দেখেছি, কিন্তু নিম্ন শ্রেণীর লোকেরা যে ভূমিকা নিয়েছে সেটা কিন্তু খুব কমে আসতেছে আমাদের। এটা তো একটা বৈষম্য। আমি এক জায়গায় বলেছিলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের সবচেয়ে বড় বৈষম্য তৈরি হয়েছে কন্ট্রিবিউশনটাকে আমরা যার যে পরিমাণ প্রপোর্শনেটলি আমরা দেখিনি। এই যে প্রপোর্শনেট কন্ট্রিবিউশন কনসিডার করে প্রপোর্শনেট রিটার্ন দেওয়ার যে বিষয়টা থাকে, রিকগনিশনের প্রপোর্শনেট রিকগনিশন আমি বলছি, সে কাজটি হচ্ছে না। আমি 6 তারিখ পর্যন্ত জেলে ছিলাম, 6 তারিখে বেরিয়েছিলাম, আমাকে 22 তারিখে অ্যারেস্ট করছিল জুলাই। তো 5 আগস্টের পরে 6 তারিখ বেরিয়ে আসলাম। 7 তারিখে ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম, গিয়ে দেখি মানে কয়েকটা ওয়ার্ডেই পঙ্গু লোকেরা, সাংঘাতিকভাবে আহত লোকরা আছে। আই ওয়াজ আটারলি অ্যামেজড অ্যান্ড সারপ্রাইজড টু সি যে সেখানে 80% ছিল রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, বাদাম বিক্রেতা, আর 20% ছিল স্টুডেন্টস অ্যান্ড আদার্স। এই যে একটা ভিন্ন ধর্মী পরিবর্তন এবার হয়েছে, সেই পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল আমাদের, কয়েকটা জিনিস তাৎক্ষণিক মানুষ ভেবেছিল যে স্বৈরাচার আর 100 বছরে বাংলাদেশে ফিরে আসতে পারবে না। কারণ আওয়ামী লীগের যে পতন হয়েছে, এটা তো শুধু রাজনৈতিক পতন নয়, এটা শুধু ক্ষমতার পতন নয়, এটা বলা যায় একটা অল আউট, তার যে ডিসঅ্যাপিয়ারেন্সের মতো একটি জায়গা। এমন কোনো সময় আর তৈরি হয়নি দেশ, তাদের প্রধান দেশ থেকে পালিয়েছে, সকল এমপিরা পালিয়েছে, সকল মন্ত্রীরা পালিয়েছে, সকল ডিস্ট্রিক্ট সভাপতিরা পালিয়েছে, সকল উপজেলা সভাপতিরা পালিয়েছে, বলা যায় সকল ইউনিয়ন সভাপতিরা পালিয়েছে। এরকম একটি চেঞ্জের পরে মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে আর স্বৈরাচার ফিরবে না, আমাদের রাজনৈতিক দলগুলো এখন থেকে শিক্ষা নিয়ে ডেমোক্রেটিক হবে, তারা স্বৈরাচারের চরিত্রে পরিবর্তন আনবে, দেশে আর নির্বাচন নিয়ে ভোটারি নির্বাচন হবে না, ষড়যন্ত্র হবে না, বিদেশিদের প্রেসক্রিপশনে আমরা চলবো না, উই বিকাম ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ক্যাপাবল এনাফ টু রান আওয়ার ওন কান্ট্রি। কিন্তু আনফর্চুনেটলি আমরা আবার সেরকম একটি ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি এখানে। আমি সরি, আমি খুব শর্ট কথা বলতে পারবো, কারণ একটা আমেরিকান এম্বাসিতে একটা প্রোগ্রাম, সেই জন্যই টাইমলি যেতে হবে আর কি সেখানে। কিন্তু এই যে দুর্ভাগ্য মানুষের, পোয়াভারো রাজনীতিবিদদের, এই কালচারকে এই দেশে পরিবর্তন করতে হবে। এবং যে স্পিরিট আমরা এগুচ্ছি, পিপলস কিন্তু মেন্টালি অনেকটা রেডি হচ্ছে। রাজনীতিবিদরা দি পালস অফ দি কমন পিপল অথবা পালস অফ দি নিউ জেনারেশন, এটা বুঝতে কিন্তু আমরা ব্যর্থ হচ্ছি। এই ব্যর্থতা আমাদেরকে পরিপূর্ণ ব্যর্থ করবে আমি এটা মনে করি না, কিন্তু এই ব্যর্থতা আমাদের সংগ্রামকে আরও কিছুটা দীর্ঘায়িত করতে পারে। তো এই ছোট মেসেজ দিয়ে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, একটি সুষ্ঠু অবাধ জনগণের অংশগ্রহণমূলক, আমরা যখন ইংরেজিতে পার্টিসিপেটরি বিদেশিদের সাথে কথা বলি, তারা মনে করে যে আমরা আওয়ামী লীগ কি বুঝাচ্ছি, কিন্তু নো, দি পার্টিসিপেশন অফ দি জেনারেল পিপল। যেহেতু গত 15 বছরে মানুষ ভোট দিতে আসে নাই, যখন আমরা কেউ ছিলাম না আওয়ামী লীগ জিতে যাবে, আওয়ামী লীগ ছাড়া কেউ নাই, সে সময় আওয়ামী লীগের লোকেরা আসে নাই ভোট দেওয়ার জন্য। তারা জানে তারা ক্ষমতায় যাবে, রেজাল্ট হয়ে যাবে, তারা 290-98 জিতবে এবং সিচুয়েশন তাদের ফুল কন্ট্রোলে। তারপরে ভোটের পার্সেন্টেজ কত ছিল? 5।
জেনুইন ভোটের নাম্বার ছিল। তো কারণ মানুষ এক ধরনের প্রান্তিকতার কারণে, সেখানে চ্যালেঞ্জিং কোনো সিচুয়েশন না থাকার কারণে, এনভায়রনমেন্ট কনজেনিয়াল না থাকার কারণে তারা ভোট দিতে আসেনি। এইবার আমরা আশা করি মানুষকে এমন একটি এনভায়রনমেন্ট দিতে হবে, এই সরকারকে ইন্টারিম গভর্নমেন্ট ক্যানট স্পেয়ার দেমসেলস ফ্রম দি রেসপন্সিবিলিটি। মানুষ এই সরকারকেও ঘৃণা করা শুরু করবে যদি এই নির্বাচনটি তারা সঠিকভাবে করতে না পারে। ডক্টর ইউনূসের জীবনের সবচেয়ে বড় কালিমা হবে এটা, যেহেতু উনি বারবার বলছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উনি নির্বাচন করবেন। নির্বাচন করার আগে উনি বলছেন সংস্কার করবেন, তো সংস্কার এখনো ফাইনাল হওয়ার আগে উনি নির্বাচন ঘোষণা করে দিচ্ছেন। এখন একটা রাষ্ট্রকে, পুরা দেশকে একটা ডিফেন্সিভ জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস। একটি দল নানাভাবে ম্যানেজ করে তারা বলছে নির্বাচনে যাব, এবং ছুড়ে দিচ্ছে একটি প্রশ্ন যে আপনারা কি নির্বাচনে যাবেন না যাবেন না। নির্বাচনে যাব কি যাব না, এটা তো আজকে দেশের মৌলিক প্রশ্ন নয়। এদেশের মানুষের মৌলিক প্রশ্ন হচ্ছে সংস্কার চান কি না, না আগের সেই আওয়ামী